হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো ক্রিসমাসের মেগা ক্ল্যাশ ডানকি ভার্সেস সালারকে কেন্দ্র করে। এই দুটো সিনেমার মধ্যে কে এগিয়ে আছে, কোন সিনেমার কি স্ট্রেংথ আছে, কি উইকনেসেস আছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রথমে ডানকির স্ট্রেংথ আর উইকনেসেস নিয়ে ডিসকাস করব, তারপরে সালারের করব এবং আমি টাইম স্ট্যাম্প দিয়ে দেবো। তো প্রথমে যদি ডানকিকে নিয়ে আলোচনা করি এবং ডানকির যে স্ট্রং পয়েন্ট যেগুলো আছে, পজিটিভ অ্যাসপেক্ট যেগুলো আছে রিলিজের আগে, সেগুলো নিয়ে যদি ডিসকাস করি, তো সেগুলোর মধ্যে প্রথমেই থাকবে শাহরুখ খান নিজে। শাহরুখ খান কিন্তু 2023 সালে নিজেকে কমপ্লিটলি রিইনভেন্ট করতে পেরেছেন জওয়ান এবং পাঠান দিয়ে। 2023 সালের আগে আপনি যদি যান 2016, 17, 18-তে শাহরুখ খানের সিনেমার মধ্যে একটা খুব ডেটেড ব্যাপার চলে আসছিল। সেটা হ্যাপি নিউ ইয়ার হোক, হ্যারিমেড সেজেল হোক, জিরো হোক, সেগুলো কিন্তু খুব ডেটেড সিনেমা ছিল। মানে মনে হচ্ছিল শাহরুখ খান যেগুলো 90s বা 2000s-এই করেছেন সেগুলোই রিপিট করে যাচ্ছেন, সেম টাইপের হিউমার, সেম টাইপের রোম্যান্স। 2023 সালে কিন্তু শাহরুখ খান কমপ্লিটলি নিজেকে রিইনভেন্ট করতে পেরেছেন এবং এই যে নিউ এজ ইন্ডিয়ান অডিয়েন্স, তাদের কাছে কিন্তু শাহরুখ খান এখন একজন বড় প্রসপেক্ট। মানে 2023 সালে দাঁড়িয়ে যে মেয়েটার বা যে ছেলেটার বয়স 14 বা 15 বছর, যে নেসেসারিলি হয়তো শাহরুখ খানের সিনেমা দেখে বড়ও হয়নি, তার কাছেও কিন্তু এখন শাহরুখ খান কিন্তু অ্যাপ্রোচেবল, বা তার কাছেও এখন শাহরুখ খানের সিনেমা আসা মানে সেটা কিন্তু এক্সাইটিং। তো শাহরুখ খান এই যে 2023 সালের পোস্ট যে তার যে কেরিয়ার, কি বলবো, কেরিয়ার রিজুমিনেশন, তো শাহরুখ খান কিন্তু ডানকির সব থেকে মানে স্ট্রং অ্যাসপেক্ট তিনি নিজে। এরপরে আমি যদি আসি সেকেন্ড ডানকির যে স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে এটা একটা রাজকুমার হিরানির ফিল্ম এবং এটা একটা ফ্যামিলি ফিল্ম। তো দেখুন, রাজকুমার হিরানির যে ফিল্মোগ্রাফি আছে সেটাতে আমার ব্যক্তিগতভাবে অনেক ইস্যুজ আছে। এবার রাজকুমার হিরানির যে মেন সমস্যাটা সেটা হচ্ছে তিনি একটা সিরিয়াস ইস্যু নিয়ে সেটার মধ্যে কমেডি ইনজেক্ট করেন এবং সেটাকে একটা দর্শকের কাছে প্যালেটেবল করার চেষ্টা করেন। এবং এই একটা সিরিয়াস ক্রিটিক্যাল বিষয়কে প্যালেটেবল করতে গিয়ে তিনি যে হিউমারটা ইউজ করেন সেটা অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক হয়ে যায়। সেটা 3 ইডিয়টসে মানে বালাৎকার সিন হোক, বা সঞ্জুতে পুরোপুরি সঞ্জয় দত্তের জীবন ওয়াশিং পাউডার নির্মা দিয়ে ধুলে একদম হোয়াইট ওয়াশ করে দেওয়া হোক। আমার পার্সোনালি রাজকুমার হিরানির ফিল্মের সাথে কিছু প্রবলেমেটিক এলিমেন্টস আছে, সেগুলো নিয়ে না হয় পরে একদিন ডিটেলসে ডিসকাস করা যাবে। কিন্তু রাজকুমার হিরানির কিন্তু একটা হিউজ অডিয়েন্স আছে। এটা সাবজেক্টিভ ব্যাপার, সিনেমার অবশ্যই সাবজেক্টিভিটি, আমার যেটা ভালো লাগছে অন্যজনের সেটা নাই লাগতে পারে এবং সেটাই স্বাভাবিকও। তো যেটা সত্যি সেটা কিন্তু রাজকুমার হিরানির একটা হিউজ অডিয়েন্স আছে এবং একটা হিউজ ফ্যামিলি অডিয়েন্স, যারা নেসেসারিলি হয়তো পাঠান বা জওয়ানও হয়তো দেখতে যায়নি, সেরাম অডিয়েন্সও কিন্তু রাজকুমার হিরানির সিনেমাতে এক্সাইটেড হবে। আবারও এটা কমপ্লিটলি সাবজেক্টিভ। আমি ব্যক্তিগতভাবে রাজকুমার হিরানির মানে সিনেমাতে বেশ কিছু প্রবলেম আমার লাগে, কিন্তু একটা কিন্তু হিউজ ফ্যামিলি অডিয়েন্স এটার মধ্যে আছে। এবং থার্ড যে পয়েন্টটা আমি বলবো ডানকির ক্ষেত্রে, সেটা হচ্ছে চেঞ্জ অফ পেস। এবার দেখুন, আপনি যদি দেখেন 2023 সালটা পুরোপুরিভাবে অ্যাকশন স্পেকট্যাকেল সিনেমা দিয়ে ডমিনেটেড থেকেছে, পুরো জাস্ট ডমিনেট করেছে অ্যাকশন স্পেকট্যাকেল সিনেমাগুলো। শাহরুখ খানের নিজের দুটো সিনেমা এই বছরের দুটো সব থেকে হাইস্ট গ্রোথিং ফিল্ম, দুটোই অ্যাকশন স্পেকট্যাকেল। এবার ডানকি, যেহেতু ডানকির সাবজেক্ট ম্যাটারটা পুরোটা আলাদা, তো এটা শাহরুখ খানের ক্ষেত্রে পার্সোনালিও এবং 2023 সালের ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রেও এটা কিন্তু খুব মানে একটা চেঞ্জ অফ পেস আনতে চলেছে, একটা অন্য টেস্টের সিনেমা। এবং এটা কিন্তু আমরা হলিউডে দেখে থাকি। হলিউডের অ্যাক্টাররা যারা বড় বড় ফিল্ম ফ্র্যাঞ্চাইজের সাথে যুক্ত, সেটা স্টার ওয়ার্স হোক, সেটা এমসিইউ হোক, সেটা ডিসি হোক, বা অন্যান্য যারা ফ্র্যাঞ্চাইজ, তারা দেখবেন ফ্র্যাঞ্চাইজ ফিল্মগুলোর মাঝখানে কিন্তু ছোট ছোট প্রজেক্ট করেন, যেগুলো হয়তো অস্কার বেট সিনেমা বা যেগুলো হয়তো একটু অফ কিল্টার সিনেমা, তারা কিন্তু সেটা করেন চেঞ্জ অফ পেস করার জন্য। তো এই ডানকিটা কিন্তু খুব ভালো একটা চেঞ্জ অফ পেস। এই বছর যে সিনেমাগুলো এসছে সেই তুলনায় ডানকি পুরোপুরিভাবেই আলাদা একটা সিনেমা। শাহরুখ খানের আগের দুটো সিনেমা দুটোই অ্যাকশন স্পেকট্যাকেল ছিল, তো এই ডানকি সিনেমাটা কিন্তু খুব ভালো একটা চেঞ্জ অফ পেস হতে চলেছে। তো এই তিনটে আমার মনে হয় যে গোয়িং ফরওয়ার্ড সব থেকে বেশি মানে স্ট্রংগেস্ট অ্যাসপেক্ট ডানকির ক্ষেত্রে। এবার ডানকির যে নেগেটিভ, যদি আমরা ডানকি নেগেটিভ সাইডগুলোতে আসি, তো ডানকির প্রথম যে নেগেটিভ সাইড সেটা হচ্ছে এই যে টপিকটা ডানকি ফ্লাইট, এটা একটা আনফ্যামিলিয়ার টপিক। আপনি রাজকুমার হিরানির যদি আগের সিনেমাগুলোর রেকর্ড দেখেন, তার 100% বক্স অফিসে রেকর্ড আছে, কিন্তু তিনি যে টপিকগুলো চয়েস করেছিলেন প্রত্যেকটা কিন্তু মানুষের কাছে খুব ফ্যামিলিয়ার টপিক। সেটা মুন্না ভাই MBBS এ তিনি কি দেখিয়েছিলেন, হেলথ কেয়ার। তারপরে লাগে রাহো মুন্না ভাইতে তিনি কি দেখাচ্ছেন, গান্ধীইজম, গান্ধীবাদ। তারপরে 2009 সালে 3 ইডিয়টসে তিনি তুলে আনছেন এডুকেশন সিস্টেম। 2014 সালে তিনি পিকেতে তুলে আনছেন অন্ধবিশ্বাস বা কুসংস্কার, এগুলো। 2018-তে সঞ্জয় দত্তের
বায়োগ্রাফি। তো তার প্রত্যেকটা সাবজেক্ট এর আগে কিন্তু দর্শকের কাছে খুব মানে ফ্যামিলিয়ার সাবজেক্ট ছিল, এবং যেগুলো হয়তো আমরা ব্যক্তিগত জীবনে এনকাউন্টার করি, হেলথ কেয়ার বলুন, এডুকেশন বলুন, এগুলো বিশেষ করে কুসংস্কার বলুন। তো তার এই টপিকগুলো কিন্তু খুব ফ্যামিলিয়ার টপিক ছিল। ডানকি ফ্লাইট সেটা ইন্ডিয়াতে হিউজলি মানে হয় হিউজ পরিমাণে, কিন্তু সেটা কিন্তু একটা জেনারেল দর্শকের কাছে সেটা কিন্তু খুব ফ্যামিলিয়ার কোনো টপিক নয়। ডানকি ফ্লাইট ব্যাপারটা এর আগে কতজন ডানকি শব্দটাও শুনেছে আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা অবভিয়াসলি পাঞ্জাব বা বর্ডারিং স্টেটে হয়েই থাকে, কিন্তু এটা কিন্তু খুব ফ্যামিলিয়ার কোনো টপিক না। এটা একটুখানি খুব কি বলবো, খুব অফ কিল্টার একটা টপিক কিন্তু হতে চলেছে। তো এই একটা প্রথম জিনিস যে ডানকি ফ্লাইট ব্যাপারটা মানে কতটা লোকে রিলেট করতে পারবে কম্পেয়ার টু রাজকুমার হিরানির আগের সিনেমাগুলো, যেগুলো অনেক বেশি কি বলবো, অনেক বেশি ফ্যামিলিয়ার টপিকস নিয়েছিল। সেকেন্ড যে ব্যাপারটা আমি বলবো সেটা এই সিনেমাটার পলিটিক্স। দেখুন, ডানকি ফ্লাইট বা ডানকি সিনেমাটার যে মেন যে থিমটা হতে চলেছে সেটা হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেশন, এবং এখনকার দিনে দাঁড়িয়ে 2023 সালে দাঁড়িয়ে ইল্লিগাল ইমিগ্রেশনটা কিন্তু একটা প্রচন্ড টাচি টপিক, শুধু ইন্ডিয়ায় না ভারতবর্ষেও। এবং ইন্ডিয়াতেও আমরা যদি দেখি এটা কিন্তু ইট গোজ বোথ ওয়েজ। ইন্ডিয়াতেও যে ইল্লিগাল ইমিগ্রেশনটা হচ্ছে সেটা বাংলাদেশ থেকে হোক, রোহিঙ্গিয়া থেকে হোক, সেই একটা আমাদের দেশে ইস্যু আছে। এবং ইন্ডিয়া থেকে বাইরেও যারা যাচ্ছে সেটা ডানকি ফ্লাইটে হোক বা বিভিন্নভাবে হোক, এই মানে এটা ইনকামিং এবং আউটগোয়িং দুটো ইমিগ্রেশনে কিন্তু প্রচন্ড স্ট্রং একটা মানে একটা বার্নিং এখন পলিটিক্যাল ইস্যু। তো এই জাতীয় ইস্যু নিয়ে সিনেমা বানালে, যেহেতু এটা খুব সেন্সিটিভ একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে 2023-এর পৃথিবীতে, তো সেক্ষেত্রে যেহেতু ডানকির মেন যে অডিয়েন্স সেটা ফ্যামিলি অডিয়েন্স, সেই ফ্যামিলি অডিয়েন্সের হয়তো একটা অংশ এই পলিটিক্যাল ইস্যুতে হয়তো টার্ন অফ হয়ে যেতে পারে। কারণ যেহেতু ফ্যামিলি অডিয়েন্স, তারা কি চাইবে, তারা ক্লিন একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট চাইবে। এই পলিটিক্যাল মানে কষাকষিতে তারা হয়তো ঢুকতে চাইবে না। এবং যেহেতু এটা একটা মানে আনঅ্যাভয়েডেবল একটা পলিটিক্যাল ইস্যু, ইল্লিগাল ইমিগ্রেশন, আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীতে, তাহলে কিন্তু একটা অডিয়েন্স হয়তো টার্ন অফ হলেও হতে পারে। আর থার্ড আমি যেটা বলবো সেটা হয়তো কিছুটা সাবজেক্টিভ, বাট ডানকির যে প্রমোশনাল মেটেরিয়ালগুলো এসছে কোনোটাই কিন্তু বিশালভাবে ক্লিক করে। ট্রেলার বলুন, টিজার বলুন, যে 3টে গান রিলিজ হয়েছে, পার্সোনালি আমার ও মাহি গানটা ভালো লেগেছে, লুটপুট গায়া গানটা আমার অতটা ভালো লাগেনি। আর নিকলে থে হাম যেটা জাভেদ আখতারের গান সোনু নিগমের গলায়, তো সেটা সোলফুল গান, সেগুলো যে ও মাহিও তাই বেসিকলি। তো এগুলো যে খুব ভাইরাল হবে বা যে 100 মিলিয়ন 1 বিলিয়ন ভিউ আসবে এরকম গান নয়ও, বাট কোনো প্রমোশনাল মেটেরিয়ালই কিন্তু এখনো সেইভাবে ক্লিকটা করতে পারেনি যে দুর্ধর্ষ মানে প্রচন্ড ভাইরাল হয়েছে, সবাই কথা বলছে, সেটা কিন্তু হয়। তো এটা দেখা যাক সিনেমাটা কিভাবে এফেক্ট করে। তো এই গেল ডানকির পজিটিভ এবং নেগেটিভ। তো এবার আমরা কথা বলবো সালারকে নিয়ে। তো সালারের প্রথম যে পজিটিভটা সেটা হচ্ছে এটার কেজিএফ কানেকশন এবং প্রশান্ত নীল। দেখুন, এতদিন অবধি মানে বহু বছর ধরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু স্টার ড্রিভেন ছিল, যে সুপারস্টার কে, কোন অ্যাক্টার কাজ করছে, হিরো হিরোইনকে, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। এখন কিন্তু জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু স্টারদের ওপরে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কি, সেটার ব্র্যান্ড নেমটা কি, সেটার ডাইরেক্টর কি, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখন। মানে যেটা আমরা হলিউডে বিগত 2 দশক ধরে দেখে আসছি, যে সেখানে কোন অ্যাক্টার প্লে করছে সেটা ইম্পর্টেন্ট না, একটা সুপারম্যান, একটা ব্যাটম্যান, একটা স্পাইডারম্যান, এই ক্যারেক্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। কে কে প্লে করছে সেটা পরের কথা। আর আরেকটা যেটা আমরা এখন ইন্ডিয়ান ফিল্ম কালচারে দেখছি সেটা হচ্ছে ডাইরেক্টর দিয়ে সিনেমা চলছে, যেটা আমরা এই অ্যানিমালের ক্ষেত্রেই এখন দেখতে পাচ্ছি। অ্যানিমালের সাকসেস যতটা রণবীর কাপুরের মানে সাকসেসের ক্রেডিট যতটা রণবীর কাপুরের প্রাপ্য, ততটাই কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রাপ্য, বা আমি বলবো আরো বেশি প্রাপ্য। তো এখন কিন্তু আস্তে আস্তে এই ডাইরেক্টর ড্রিভেন এবং আইপি ড্রিভেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ড্রিভেন কন্টেন্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেটে বেশি চলে আসছে, সেটা কিন্তু স্টার ড্রিভেন থাকছে না। তো এটা কিন্তু সালারের পক্ষে ভীষণভাবে যেতে চলেছে, যে একটা এটা প্রশান্ত নীলের সিনেমা, সেটা তার আগে তিনি 2টো কেজিএফ বানিয়েছেন, দুটোই হিউজ হিট, হিউজলি অডিয়েন্সের কাছে ভালো অ্যাকসেপ্টেন্স পেয়েছে। এবং সালার ইটসেলফ একটা নতুন একটা ফিল্মের ফ্র্যাঞ্চাইজ হতে চলেছে, সিজ ফায়ার পার্ট 1, তো অন্যান্য পার্ট আসবে কেজিএফ ইউনিভার্সের মধ্যে। কেজিএফ একটা এস্টাবলিশ ব্র্যান্ড, তো এটা কিন্তু এই আইপিটা, এই কেজিএফ, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা এবং প্রশান্ত নীল অ্যাজ আ ডাইরেক্টর কিন্তু হিউজ বুস্ট করবে। আর সেকেন্ড যেটা সালারের পজিটিভ পয়েন্ট,
এটাতে সালারের কিচ্ছু করা নেই, এটা জাস্ট কমপ্লিট ভালো লাক। সেটা হচ্ছে অ্যানিমাল। অ্যানিমাল কি করলো? অ্যানিমাল অ্যাজ আ এ রেটেড সিনেমা হিউজ ব্যবসা করলো মানে এখনো করছে, এবং সামনে 7-8 দিনও ডানকি আসার পরে, সালার আসার পরেও মানে সালার আসার অবধি করবে। তো অ্যানিমাল কিন্তু একটা হিউজ মার্কেট ক্রিয়েট করে দিল সালারের জন্য। সালার একটা এ রেটেড সিনেমা, তো একটা এ রেটেড কমার্শিয়াল সিনেমার জন্য একটা সালারের কিন্তু একটা মার্কেট ক্রিয়েট হয়ে গেল। এবং অ্যানিমেলও কি, অ্যানিমেলও একটা তেলেগু মেকারদের তৈরি সিনেমা, সালার তো পুরোপুরি তেলেগুই সিনেমা। তো একটা কিন্তু হিউজ মার্কেট কিন্তু তৈরি হয়ে গেল, যেটা কিন্তু আগে ছিল না। অ্যানিমেলের আগে যেসব সিনেমা কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে এ রেটেড সিনেমা, সেটা কাশ্মীর ফাইলস হোক, সেটা কেরালা স্টোরি হোক, সেটা OMG 2 হোক, সেটা উড়তা পাঞ্জাব হোক, প্রত্যেকটার পেছনে একটা রাজনৈতিক সমীকরণ ছিল। অ্যানিমেল কিন্তু পুরোপুরিভাবে ফার্স্ট পুরোপুরি কমার্শিয়াল সিনেমা, যেটা এ রেটেড হওয়া সত্ত্বেও এই জায়গাটা করতে পারলো, এই লেভেলের বক্স অফিস করতে পারলো। সেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় সালারকে গিয়ে হিউজ একটা অ্যাডভান্টেজ দেবে, বিং অ্যান এ রেটেড অ্যাকশন ফিল্ম। আর থার্ড, সেটা হচ্ছে প্রভাস নিজে। দেখুন, আমরা বলছি হয়তো প্রভাসের সিনেমাগুলো ফ্লপ, লাস্ট কিছু সিনেমা, তার একটা কামব্যাক দরকার। কিন্তু সত্যি কথা বলতে, আপনারা যদি সেই সিনেমাগুলোর বক্স অফিস দেখেন, প্রভাসের ফ্লপ সিনেমার বক্স অফিস অনেক সুপারহিট সিনেমার বক্স অফিসের থেকে বেশি। আপনি একটা রাধেশ্যাম, একটা সাহো বা একটা আদিপুরুষ, এগুলোর বক্স অফিস যদি দেখেন, প্রত্যেকটা 350, 400, 450 কোটি টাকার কিন্তু ব্যবসা করেছে, যেগুলো অনেকের সুপারহিট সিনেমার থেকে বেশি ব্যবসা। সিনেমাটার সমস্যা যেটা, সেই সিনেমাগুলো প্রচন্ড বেশি বাজেটের, 300-400 কোটি টাকা বাজেটের। তো কোথাও গিয়ে সেই বক্স অফিসটা বাজেটটাকে জাস্টিফাই করে উঠতে পারছে না। কিন্তু আপনি যদি বক্স অফিসগুলো আইসোলেশনে দেখেন, দে আর বিগ নাম্বার। 300-400 কোটি টাকা ব্যবসা কিন্তু প্রভাসের সিনেমা এমনিই করে দেয়। তো এটা কিন্তু একটা ব্যাপার। আমরা বলছি প্রভাসের কামব্যাক দরকার, কিন্তু প্রভাসের কিন্তু ব্যবসাটা হিউজ হচ্ছে, জাস্ট এটা তার বাজেটটাকে, সেই সিনেমার বাজেটগুলো এত বেশি হচ্ছে, সেটাকে জাস্টিফাই করতে পারছে না। এবং এই গেল পজিটিভ, এবং এই পয়েন্টের সূত্র ধরেই আমি আসবো নেগেটিভে। সেটা হচ্ছে প্রভাসের, আপনি যদি সিনেমাগুলো দেখেন, প্রত্যেকটাই প্যান ইন্ডিয়া স্পেকট্যাকেল, বিশাল বাজেটের, বিশাল স্পেকট্যাকেল বেস। বাহুবলী 2, সাহো, তারপরে রাধেশ্যাম, আদিপুরুষ, এখন সালার আসছে, কালকি আসছে। তো প্রত্যেকটাই হিউজ বাজেট প্যান ইন্ডিয়া স্পেকট্যাকেল, কোনো কিন্তু চেঞ্জ অফ পেস আসছে না, প্রত্যেকটাই বিশাল বাজেটের, বিশাল স্পেকট্যাকেল বেসড সিনেমা। যেটা আমি ডানকির ক্ষেত্রে বলছিলাম, যে জওয়ান আর পাঠান দুটো অ্যাকশন স্পেকট্যাকেলের পরে এটা কিন্তু একটা চেঞ্জ অফ পেস। প্রভাসের কোনো সিনেমার কিন্তু চেঞ্জ অফ পেস আছে না, প্রত্যেকটাই প্যান ইন্ডিয়া স্পেকট্যাকেল সিনেমা, হিউজ বাজেটের সিনেমা। তো এই চেঞ্জ অফ পেসটা কিন্তু দরকার, যেটা আগেও আমি বলছিলাম যে হলিউডের স্টাররা কি করে দেখবেন, যারা বিশেষ করে একাধিক বড় বড় ফ্র্যাঞ্চাইজের সাথে যুক্ত, তারা বড় ফ্র্যাঞ্চাইজ ফিল্মের মাঝখানে ছোট সিনেমা করেন। তো প্রভাসের কিন্তু কোনো ছোট সিনেমা আসছে না, প্রত্যেকটা প্যান ইন্ডিয়া বড় বড় হিউজ স্কেলের সিনেমা আসছে। তো এটা কিন্তু কোথাও গিয়ে দর্শকের কাছে এক্সস্টিং হয়ে যেতে পারে, যেহেতু একই সিনেমাই করে যাচ্ছে, একই টাইপের। সেকেন্ড, আমি যেটা বলবো যে এইটা দেখুন, এই সিনেমাটা একটা এ রেটেড সিনেমা, এবং এটার যে কন্টেন্টটা আছে, এটা তো এবার সালার তো এরকম সিনেমা মানে যে দুর্দান্ত গল্প হতে চলেছে বা এরকম কিছু। তো এটা মানে কোথাও একটা গিয়ে এটা কিন্তু একটা, কি বলবো, একটা লিমিটেশন চলে আসতে পারে সিনেমার ক্ষেত্রে। কারণ কি, ডানকি ফ্যামিলি অডিয়েন্সকে পুরোপুরিভাবে টার্গেট করছে, সেটার গল্প অনেক বেশি স্ট্রং হতে চলেছে, এটা সাবজেক্ট ম্যাটার যা। সালার অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড একটা গল্প হবে, সেটা উগ্রামের রিমেক হোক চাই না হোক, সেটা ইস্যু না। এই জাতীয় সিনেমার ক্ষেত্রে গল্পটা খুব একটা ইস্যু না। কিন্তু এটা যেহেতু পুরোপুরিভাবে একটা স্পেকট্যাকেল বেসড সিনেমা, সেক্ষেত্রে কিন্তু সালারের একটা লিমিটেশন চলে আসতে পারে, যে একটা ইউথ অডিয়েন্সের বাইরে একটা বৃহত্তর মানে অডিয়েন্সকে কিন্তু হয়তো ট্যাপ নাও করতে পারে, বিশেষ করে যদি সিনেমার রিভিউ খুব ভালো না হয়। তো এটা গেল সালারের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, যেটা সালারের বাজেট কম্পেয়ার টু ডানকিজ বাজেট। এবার ডানকির অফিসিয়াল বাজেট কত আমি জানি না, সালারের অফিসিয়াল বাজেট হচ্ছে 400 কোটি টাকা। এবং যেটা আমি আগেই বললাম, যে এটা প্রভাসের সিনেমার একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, সিনেমাগুলোর বাজেট এত বেশি, সেটার বক্স অফিস জাস্টিফিকেশনটা হচ্ছে না। আজকে একটা ডানকি, সেটা ধরলাম 100 বা 150 কোটি টাকাই বাজেট, সেটা কিন্তু যদি একটা 400 কোটি টাকার ব্যবসা করে, 450 কোটি টাকার ব্যবসা করে, সেটা কিন্তু এনাফ।
সালারের ক্ষেত্রে কিন্তু সেটা এনাফ না। সালারকে কিন্তু এই 400 কোটি টাকার বাজেটটা জাস্টিফাই করতে গেলে 700, 800, 1000 কোটিতে যেতে হবে। তার নিচে কিন্তু বক্স অফিস ডিসঅ্যাপয়েন্টমেন্ট মনে হবে কম্পেয়ার টু দ্য বাজেট। যেটা টাইগার 3-র ক্ষেত্রে হলো, টাইগার 3 450 কোটি টাকার ব্যবসা করেছে, এটা হিউজ ব্যবসা, কিন্তু যেহেতু 300 কোটি টাকার বাজেট, তো সেক্ষেত্রে মনে হচ্ছে বক্স অফিসের ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডানকির ক্ষেত্রে কিন্তু ডানকির ক্ষেত্রে একটা 400, 450 কোটি টাকার ফিগার, ডানকির যে টাইপের সিনেমা, যে স্কেলের সিনেমা, এনাফ। এটা কিন্তু সালারের ক্ষেত্রে এনাফ হবে না। সালারকে কিন্তু ওই 800, 1000 ওই রেঞ্জেই যেতে হবে। তো এই গেল থার্ড পয়েন্ট। আর ফোর্থ পয়েন্ট যেটা, এটা কাইন্ড অফ ডবল এজ সোর্ড, যে এখনো অবধি সালারের প্রমোশনাল মেটেরিয়ালও কিন্তু খুব ক্লিক করেনি। এটা আমি ডানকির ক্ষেত্রেও বলছিলাম, সালারের ক্ষেত্রেও কিন্তু বিশাল যে ক্লিক করেছে তা নয়, বাট এটাও একটা ব্যাপার যে সালারে কিন্তু অনেক কিছু পাঞ্চ হোল্ড করে রাখছে। আমরা শুনেছিলাম সালার একটা পুরোপুরি অ্যাকশন বেসড ট্রেলার একটা আনছে, একটা ইন্টারভিউ সেশন হওয়ার কথা আছে এস রাজামৌলির সাথে, যেখানে পৃথ্বীরাজ, প্রভাস আর মানে প্রশান্ত নীল ইন্টারভিউ দেবেন। তো এইগুলো মানে সালারের কিন্তু একটা ব্যাপার আছে, এখনো অবধি প্রমোশনাল মেটেরিয়াল ক্লিক করেনি সত্যি কথায়, কিন্তু এটা কিন্তু এখন অনেক পাঞ্চ প্যাক করে রাখতে পারছে। যদি লাস্ট মোমেন্টে এমন একটা রিভিলেশন আছে যে ইয়াশের একটা ক্যামিও আছে, যেটা কাইন্ড অফ টাইগার 3-তে করার চেষ্টা করেছিল ঋত্বিক রোশনকে দিয়ে, সেটা কাজ করেনি, বাট সালারের ক্ষেত্রে কিন্তু সেটা করতে পারে। বা যদি সিনেমাতে দেখা যায় যে কিছু ক্যামিও আছে, সেটা কিন্তু মানে এটাকে বুস্ট করতে পারে। এই জিনিসটা কিন্তু ডানকির ক্ষেত্রে নেই। মানে সালার কিন্তু এখনো অনেক পাঞ্চ আছে, অনেক তুরুপে এখনো তাস আছে, যেটা তারা বার করতে পারে। তো এটা কিন্তু ডবল এজ, যেটা বললাম যে এখনো অবধি প্রমোশনাল যে খুব ভালো হয়েছে তা নয়, কিন্তু মানে এটা কিন্তু চেঞ্জও হতে পারে। ডানকির ক্ষেত্রে আর কিন্তু অপশন নেই। তো এই গেল আমার ডানকি এবং সালারের কম্প্যারিজন। বাংলার দুটো সিনেমা কাবুলিওয়ালা আর প্রধান, সেটার দুটোর কম্প্যারিজনও আমি আজকেই আনবো, এবং এটার এই দুটো বড় হিন্দি সিনেমার কি ক্ষেত্রে হতে পারে, একটা প্যান ইন্ডিয়া সিনেমা, একটা হিন্দি সিনেমা, সেটা কি প্রভাব বিস্তার করতে পারবে, সেটা নিয়েও আলোচনা করবো বাংলা সিনেমাগুলোর ওপরে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।